স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রাজধানীতে চলছে শিল্পী রণজিৎ দাশের চিত্রকর্ম প্রদর্শনী জার্নি অ্যান্ড ইমেজেস। ছবিতে উঠে এসছে মানুষের গল্প, দর্শক ও বোদ্ধারা কাছে পায় নতুন মাত্রা এসব ছবি। এসব নিয়ে আজকের আলোচনা ক্যানভাস যাত্রা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চিত্রশিল্পী রণজিৎ দাশ এবং শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। স্বাগত আপনাদের। রণজিৎ দাস, আপনার প্রদর্শনী চলছে এবং জানি যে এই প্রদর্শনীটি অনেক বেশি মানুষ সম্পর্কিত, নানান বিষয় নিয়ে আপনি কাজ করেন, কিন্তু এইখানে মানুষের সঙ্গে যোগাযোগ এবং সেই বিষয়গুলি অনেকটা উঠে এসেছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই প্রদর্শনীটা নিয়ে মূল ভাবনাগুলি কী ছিল, কি কোন কোন জিনিস আসলে এই সময়ে মানুষের কাছে আপনি উপস্থাপন করতে চেয়েছেন? অ্যাকচুয়ালি আমার মূলত ভাবনা কিন্তু মানুষদের নিয়ে মানে এই প্রথম নয়, এর আগে 23টা প্রদর্শনী করেছি, সবগুলোই মানুষ কেন্দ্রিক সমাজের চিত্রই আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমার ছবিতে। আর এই ছবিতে আমার বিষয়গুলো জার্নি অ্যান্ড ইমেজেস কথাটা এসছে যে আমার এই যে জীবনটা কেটেছে, জার্নির মধ্যে দিয়ে তো কাটাচ্ছি আমরা সবাই, সেই জন্মের থেকে আমাদের বর্তমান জীবন, ভবিষ্যৎ, তারপরে কি সেই জার্নি বলতে পারবো না, আফটার ডেথ। তো এই জার্নির মধ্যে দিয়ে আমাদের সবারই যেতে হয়। তো এই জার্নির পথেই আমরা যেটা অবলোকন করি, বা শিল্পী হিসেবে আমি যেটা অবলোকন করেছি মানুষের জীবনকে আর কি, মানুষের জীবন বোধকে, মানুষের ভিতরের যে ভাবনা, সেই ভাবনাগুলো ভিতরে যে ভাবতে চেষ্টা করেছি আর কি। তো সেই দিক দিয়ে আমার বিষয়বস্তুটাতে বিশেষ করে মানুষের প্রতিকৃতিটাই বেশি চলে আসে, কারণ মানুষের অভিব্যক্তিতেই কিন্তু সব ফুটে ওঠে মানুষের চরিত্র। সেই চরিত্রগুলো বিশ্লেষণ করতে যেই কিন্তু আমি মানুষকে প্রকৃতির মধ্যে বা আমার পরিবেশের মধ্যে আমি দেখতে চেয়েছি ক্যানভাসে। এবং সেখানে নিশ্চয়ই মানুষ, যেহেতু আপনার এখানে একটা যাত্রার কথা বলছেন, পুরো সময়টা ধরে আপনি যখন থেকে আঁকছেন, এই পুরো সময়টা মানুষের মধ্যে পরিবর্তনগুলো, এখনকার মানুষের কোন বিষয়গুলি বেশি করে আপনাকে আলোড়িত করছে, যেগুলি আপনি ক্যানভাসে নিয়ে আসছেন সেগুলি? মানুষের মধ্যে এখন আমার মনে হয় যে অস্থিরতাটা সবচেয়ে বেশি, কারণ আমাদের এই কলকবজার জীবনটাতে আমরা কলকবজার মতোই হয়ে গেছি, মেশিন হয়ে গেছে অ্যাকচুয়ালি। সেই মেশিন নতাটাকেই আমি প্রাধান্য দিতে চেয়েছি, এবং আমাদের যে জীবনটা শহরকেন্দ্রিক জীবনের মধ্যে থেকে আমাদের মধ্যে অনেক কল্পনা, অনেক বাস্তব, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই জার্নিটা হয়, তাই না? তো এখন কথা হলো যে মানুষ যে একদম একেবারে এত তার চাপ, মানসিক মানে একটা চাপের মধ্যে আমাদের যে বসবাস, ধরুন যে আমরা এসছি এখানে, আমরা কিন্তু ভাবছিলাম যে সময় মতো পৌঁছতে পারবো কিনা, তাই না? তো এই যে যানজট, এই যে আমাদের নানা ধরনের যে পারিপার্শ্বিকতা, সেগুলো আমাদের সবসময় কিন্তু একটা তাড়িত করে আর কি, যে কি আমরা পাচ্ছি, কি হবে কি হবে না, এরকম ধরনের ঠিক মতো আমরা পাবো কি না। তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত ছুটছি আর কি অ্যাকচুয়ালি। এবং মানে ছবিতে ছবিতে ছবির আমি পারিপার্শ্ব এবং সেটাই ভাবি। ছবির যেই মানুষগুলি, সেগুলি নিশ্চয়ই এই ভাবনাগুলি চলে আসছে আপনার, এগুলিকে প্রতিনিধিত্ব করছে, প্রত্যেকটা জটিলতাকে নিশ্চয়ই প্রতিনিধিত্ব করছে আপনার ছবি। হ্যাঁ, প্রতিনিধিত্ব তো করছে, তার সাথে সাথে আমি বলবো আমি একদম নিরাশ নই। আমি পার্সোনালি আমি ফাইট করছি, এবং ফাইটের মধ্যে থেকে আমি আনন্দও পাচ্ছি। কিন্তু তো এখন এই যে যাত্রাটার মধ্যে কিন্তু আমার বাধা আসবেই। আমি এই বাধাটাকে আমি যেরকম আমি নিজের মধ্যে নিজের মনে করে দেখি, নিজের মতো করে দেখি, আবার অন্যেরটাকেও আমি উপলব্ধি করে আবার তাদের মতো করে নিজের মধ্যে আত্মস্থ করে আবার প্রকাশ করতে চেষ্টা করি। তা আসলে কিন্তু আমরা শুধু আমাকে নিয়েই ভাবি না, আমরা সবাইকে নিয়েই ভাবি। এই যে সবাইকে নিয়ে ভাবার মধ্যে যে একটা আনন্দ আছে, হ্যাঁ, আমি একটা যেরকম আমার জীবনে রোমান্স আছে, আমার মধ্যে আবার সেই দুঃখবোধ, অনেক সময় বিষাদের ছায়াও আমাকে কাজ করে, তাই না? আমি যখন নাকি আমি নতুন একটা জীবনের সন্ধান পাই, তখন তার মধ্যে কিন্তু আমি খুব আনন্দিত হই। যেরকম আমার নাতি হয়েছে, নাতি হয়ে আমার জীবনটা নতুন করে ভাববার একটা পথ দেখিয়েছে, তাই না? তো আবার যখন নাকি আমার বয়স বেড়ে যাচ্ছে, আমি নিজেকে চিন্তা করছি যে আমার পরবর্তীতে আমি কি করব, কি হবে কি না হবে।
বা আমি কতটুকু সার্ভাইভ করতে পারবো, আমি কতটুকু দিতে পারবো, তাই না? সবগুলো মিলেই কিন্তু একটা নিজেকে নিয়ে চিন্তার মধ্যে থাকতে হয়। আবার এটাও সত্যি কথা, যখন নাকি আমি আমার ছবির মধ্যে আমি রংকে ভালোবাসি, আমি ফুলকে ভালোবাসি, আমি যদি মনে করি যে একটা স্টিল লাইফকে ভালোবাসি, হ্যাঁ, বা আমি একটা প্রাকৃতিক কোনো সুন্দর অংশের একটা বিশেষত্ব আমার ছবির মধ্যে প্রস্ফুটিত করতে ভালোবাসি, তখন কিন্তু তার মধ্যে আমি একটা আশা দেখি। সেই আশাটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা মানুষকে আগিয়ে নিয়ে যায়, বাঁচার জন্যই বলুন বা এগিয়ে যাওয়ার জন্যই বলুন বা স্বপ্ন দেখার জন্যই বলুন। অবশ্যই মইনুদ্দিন খালেদ, এই জায়গাটায় আপনার ইন্টারভেনশন চাইবো যে রণজিৎ দাস যেটি বলছে সেটা হচ্ছে মানুষের জটিলতাগুলি তাকে আকৃষ্ট করছে ছবি আঁকাতে, কিন্তু একই সঙ্গে সেই জটিলতার ভেতরের থেকেও সামনের দিকে আসার দিকে যাওয়ার যেই পথগুলি সেগুলি নিশ্চয়ই তার চিত্রকল্পে আসছে, তার ক্যানভাসে আমরা হয়তো সেই দিক নির্দেশনাগুলিও পাবো। শিল্পের কিন্তু একটা আমরা সাধারণভাবে একটা শুধুমাত্র চিত্র হিসেবে দেখি, কিন্তু সারা পৃথিবীতে এই চিত্র মানুষকে শুধু আলোড়িত করেছে তাই না, নতুন অনেক জায়গায় পৌঁছে দিয়েছে, রেনেসা থেকে শুরু করে সব ক্ষেত্রেই। সেই জায়গাতে সেই যে একটা শিল্পের শক্তিটা, ওই জিনিসটা আসলে আমরা কতটুকু আমাদের সময়ে আমাদের সময়ের মানুষ আমরা কতটুকু এটাকে ওইভাবে কাজে লাগাতে পারছি, ওই জায়গাটাতেই আপনার একটু আসি, তারপরে রণজিৎ দাসের বিষয়গুলি নিয়ে আরেকটু আলোচনা করুন। ধন্যবাদ জাহিদ। আমাদের যে জিনিসটা দেখতে হবে যে সব যুগেই প্রায় এটার মাত্রাটা হয়তো বেড়ে গেছে, যে আমরা অন্তহীন একটা মানে নিয়ন্ত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছি, এবং এই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে মানব চৈতন্য যাচ্ছে, এই বিষয়টা খুব ডাগর, খুব প্রবল রণজিৎ দাসের ছবিতে। এখন আপনি যদি তার ছবির দিকে তাকান, তাকে একদম আলাদা করে ফেলতে পারবেন বাংলাদেশের এই চিত্রচর্চার দিক থেকে। প্রচুর পোর্ট্রেট দেখবেন। তার চেয়েও বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই শিল্পী নিজেই নিজের ক্যানভাসে সবচেয়ে বেশি প্রকাশিত, অর্থাৎ তার আত্মপ্রতিকৃতি। এখন তিনি কেন আত্মপ্রতিকৃতি আঁকছেন, বা আমরা যদি ধারণাগত বা কনসেপচুয়ালি চিন্তা করি, আমি আপনি আমরা যারাই আছি, আমরা বাসার থেকে বেরোনোর সময় একটা আত্মপ্রতিকৃতি আয়নার সামনে রচনা করে বেরোই, অর্থাৎ আমাকে কেমন লাগছে। প্রতিদিন আমরা দেখি আত্মপ্রতিকৃতি, আমরা এটা বুঝতে পারি না। আত্মপ্রতিকৃতি হচ্ছে আত্মজীবনী। এটা যেমন আমরা রেমব্রান্ড দেখলে বুঝতে পারি, কিংবা ভ্যান গগ দেখলে বুঝতে পারি, কিংবা রবীন্দ্রনাথ দেখলে বুঝতে পারি, সেটা কিন্তু অন্য শিল্পীর ক্ষেত্রে আমরা সেভাবে ভাবি না যে আত্মপ্রতিকৃতি যে আত্মজীবনী হতে পারে। এবং সেইখানে আমরা দেখি যে তার ছবির মধ্যে মানুষ যে স্পষ্ট, এবং সেই মানুষের মধ্যে সুখ আছে, কিন্তু দুঃখের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে। বেশিটা এই জন্য যে তার জটিলতাকে সে জটিলতার মুখোমুখি হচ্ছে, এবং এই জটিলতার মুখোমুখি দেখানোর জন্য ছবিগত কতগুলো পরিমার্জনা থাকে। সেখানে যে জ্যামিতিক গড়ন আছে প্রচুর, অর্থাৎ জ্যামিতি নিজেই একটা বড় অনুষঙ্গ তার ছবির মধ্যে। একটা জ্যামিতি এবং তার মধ্যে জ্যামিতির মধ্যে আত্মপ্রতিকৃতি কিংবা অন্য মানুষের মুখ, এবং ফ্রেমের মধ্যে ফ্রেম, এই যে বিষয়টা, এই বিষয়টা তার ছবির প্রথমত দ্রষ্টব্য হয়ে ওঠে তার ছবিতে। আর অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে অনেক রকম ব্যাপার আসে তার ছবির মধ্যে, আশা নেই যে তা নয়, অবশ্যই আশা আছে, কিন্তু তার ছবির যে জিনিসটা হচ্ছে যে আমরা ব্যাখ্যাতীত, এই যে অনিশেষ বা নিয়ন্ত, যার ব্যাখ্যা নেই আমাদের মনের কাছে, ব্যাখ্যাতীত একটা জগৎ, যে সেটাকে পরিস্ফুট করার জন্য আমরা শব্দের উপর যেভাবে একবার নির্ভর করি, আবার পেন্টিংসের ক্ষেত্রে বা চিত্রকলার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে রঙকে আমি অনেক বেশি আক্রান্ত করে তার মধ্যে একটা বিন্দুর বুনট বা রেখার জালজালিকা, যেটাকে আমরা টেক্সচার বললে অনেক ভালো বুঝি, সেই জিনিসটা টেক্সচারটা কথা বলে। অর্থাৎ তার ফিগারটার সঙ্গে আশপাশের যে অবকাশ বা স্পেস রয়ে গেছে, সেই স্পেসটার যদি সমন্বয় না ঘটে, তাহলে এটা কেবলই একটা পোর্ট্রেট হবে। অর্থাৎ সময়ের বুদবুদটা তার প্রতিকৃতির বাইরে অবস্থান করছে, সময়ের প্রতিবন্ধকতা তার পোর্ট্রেটের চারদিকের জ্যামিতির মধ্যে অবস্থান করছে। এই জ্যামিতি ভেঙে অবশ্যই মেঘের উদ্গীরণ আসে, ফুল আসে, প্রজাপতি আসে, এবং বিপরীত মেরু নারী আসে, স্বভাবতই একজন পুরুষ শিল্পী হিসাবে এই পুরো ব্যাপারটাই আসছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, একজন মানুষ যখন দুঃখে কেঁদে ওঠে কিংবা একটা আর্তনাদ করে, চিৎকার দেয়, সেই মানুষটাকে আমরা কখনোই দূর থেকে দেখি না, কাছে না গেলে আমি কারো চিৎকার শুনি না। সুতরাং তার ছবির মধ্যে কিন্তু সময়ের একটা আর্তনাদ আছে, এটা খুব বেশি প্রবল, এবং
এই ধারায় তিনি একজন বিরল শিল্পী বলে আমি শিল্প সমালোচক হিসেবে মনে করি। মনিউদ্দিন খালেদ, এই ক্ষেত্রে এই যে বললেন যে একটা একটা আর্তনাদ আছে এবং আর্তনাদটা সেটা শোনা যায়, এই যে রূপকল্পটা, সেই চিৎকারটা আপনি শুনতে পাচ্ছেন বা একজন দর্শক কাছে গেলে শুনতে পাচ্ছে, সেই জায়গাটা বলা যায় যে খুবই বিশিষ্ট করে তোলে রণজিৎ দাসকে। এবং সেইখানে তার রঙের ব্যবহার এবং যেটি বলছিলেন যে একজন ব্যক্তি আর তখন একজন থাকে না, পোর্ট্রেটটা তখন সবাইকে প্রতিনিধিত্ব করা শুরু করে, সেইটি আসলে খুবই মানে বলা যায় যে এটা তাহলে একটু পরিষ্কার করে বলি আমি, আসলে জিনিসটা একটু পরিষ্কার করলে ভালো হতো। এই জন্য যে আমরা যখন বলি যে একটা মানুষ শিল্পী, নিঃসন্দেহে তিনি অতি সংবেদী মানুষ। অতি সংবেদী মানুষ শিল্পী হতেও পারেন, নাও হতে পারেন। যিনি আমাদের এই হাউজের বাইরে রাস্তায় বসে আছেন তিনিও অতি সংবেদী, কিন্তু যেহেতু আমরা একজন শিল্পকর্মের মধ্যে অতি সংবেদী মনের একটা ছবি দেখতে পেয়েছি, একটা দৃশ্যমান কিছু দেখতে পেয়েছি, সেই জন্য আমরা বলি একজন শিল্পীর মন কিন্তু সময়ের দাহকে, সময়ের প্রদাহকে, সময়ের কষ্টকে, যন্ত্রণাকে ভর কেন্দ্র হিসেবে বিবেচনা করতে হবে। যেমন ধরুন শাহাবুদ্দিনের ছবি দেখলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা একটা বিমূর্ত জিনিস, সেটাকে পরিস্ফুট হতে দেখি, যে চেতনা আর বিমূর্ত নেই। শাহাবুদ্দিনের ছবিতে সেটা পরিস্ফুট, মানুষের যে প্রতিবন্ধকতা সেটা আর বিমূর্ত নেই, সেটা আসলে যে মনের ভেতরে যে সেটা আসলে রণজিৎ দাসের ছবিতে পরিস্ফুট। এই যে পরিস্ফুটনটা হয়, যে শিল্পীর হৃদয়কে ভরকেন্দ্র করেই সময় কথা বলে, এটা হচ্ছে আসল কথা। তাই জন্যই তো শিল্পী সময়ের প্রতিনিধি হয়, শিল্পকর্ম সময়ের প্রতিনিধি হয়, এটাই হচ্ছে মূল ব্যাপার আর কি। রেমব্রান্টের ছবি, রেমব্রান্টের সময়ের প্রতিনিধি, রবীন্দ্রনাথের প্রতিনিধি। এবং রবীন্দ্রনাথকে কিন্তু বা রণজিৎ দাসকে কিন্তু আপনি পেন্টিংসগুলো বাদ দিলে তার কোনো আত্মজীবনী থাকবে না, তার কোনো জীবন থাকবে না। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বা শিল্প অন্য কোনো কিছু না থাকলে শুধু রবীন্দ্রনাথ বলে কিছু নেই কিন্তু। এই জন্য শিল্প এবং জীবন পরস্পরিত হয়ে থাকা, এটা খুব মানে একটা কথা, কিন্তু এটা খুব জাজ্জল্যমান রণজিৎ দাসের ছবির মধ্যে। রণজিৎ দাস, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছে এই গ্যালারি কায়া যে প্রদর্শনী চলছে জার্নি অ্যান্ড ইমেজেসের যেই ছবিগুলি আছে সেগুলি নিয়ে জানতে চাইবো যে এই ছবিগুলি বাছাই এবং নিশ্চয়ই কোনো একটা থিমেটিক, যেহেতু এখানে একটা শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, কোনো একটা থিমে কাজ করেছেন, সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরে আসি। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। রঞ্জিত দাস, এই প্রদর্শনীটি নিয়েই একটু জানতে চাই যে আপনি বলছিলেন এই প্রদর্শনী উদ্বোধনীর দিনে যে আপনি ছবিগুলির মাধ্যমে কথা বলতে চান, এবং সেই কথাগুলি কি, যে কথাগুলি মানুষের কাছে আপনি বলতে চান, কারণ আমরা তো হয়তো সেটাই জানতে চাই। কথাগুলো তো অনেক কথা, কথার তো শেষ নেই। একটা মানুষের জীবনের কথা যদি শেষ হয়ে যেত, আর কথা সে প্রকাশ করতে পারে না, সব প্রকাশ করা সম্ভব না আসলে। আমি যে আমার ছবিতে যে আমি আমার মতো করে প্রকাশ করছি, কিন্তু যারা দেখছেন তারা তাদের মতো করে ভাবছেন আর কি, সেটা উপলব্ধি করে নিচ্ছেন যে আমি কি প্রকাশ করছি বা ওনারা কিভাবে সেটা নিচ্ছেন আর কি। তো এখন কথা হলো যে যেটা মনিউদ্দিন খালেদ ভাই বললেন যে আত্মপ্রতিকৃতি আমি করছি এবং আমার ভালোই লাগে অ্যাকচুয়ালি। আমি আমার নিজের প্রতিকৃতি করতে আমি যতটুকু স্বাচ্ছন্দ্য ফিল করি, সেরকম অন্যের প্রতিকৃতি করতেও আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। কিন্তু কম বেশি আমি অনেকে বলতে পারে যে তুমি তোমাকে বেশি ভালোবাসো কিনা, সেটা সবাই বেশি ভালোবাসে। হ্যাঁ, অনেকে হয়তো নিজের ভালোবাসাটাকে সে চিত্রে প্রকাশ করছে না বা ওইভাবে একটু সে হেজিটেট করছে, বাট এটা সত্যি কথা, সবাই সবাইকে ভালোবাসে বা সবাই একটু আয়নার সামনে যে নিজের প্রতিকৃতিটা একটু দেখে যে ঠিক আছে কিনা, বা আমার আসার আগে বাইরে যাওয়ার আগে একটু আমরা আয়নাতে দেখে নিই, যার চুল আছে সে আসছে না, যার চুল নাই খারাপ লাগছে কি ভালো লাগছে আমার মতো আর কি দেখে নেয়। তো যাই হোক, তো সেগুলো তো আমরা প্রতিনিয়তই ভাবছি। এই ভাবনাগুলো আমাদের আসছে জীবনবোধ থেকে, জীবনের কথা থেকে, জীবনের চলার পথ থেকে, জীবনের ভাঙা গড়ার থেকে, জীবনের কষ্টবোধ, দুঃখবোধ, ভালো প্রেম, ভালোবাসা, এগুলো থেকে আসছে আসলে। তো ব্যাপার হলো একটা মানুষ হয়তো
অনেক বয়স হয়ে যেতে পারে, কিন্তু তার রোমান্টিকতা কিন্তু তার বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো সেখানে যেরকম একটা রোমান্টিসিজম আছে, সেখানে সেখানে এক্সপ্রেশনিজমটাও আছে। তো এক্সপ্রেশন, রোমান্টিসিজম প্লাস রিয়েলিজম, এগুলোর মধ্যে থেকেই কিন্তু আমার ছবির একটা খেলা চলে আর কি। সেটাকে সেখানে আমার চেয়ে ভালো বলতে পারবেন মনিরুদ্দিন খালেদ ভাই, যে যেটা ল্যাঙ্গুয়েজ বলে আর কি, ছবির ভাষা। তো ছবির ভাষা কিন্তু এক একজন শিল্পী তার নিজের মতো করে নির্মাণ করেন, এবং সেই নির্মাণের মধ্যে দিয়েই তার সার্থকতা। তো এই সার্থকতাটা মানুষ মানে একটা শিল্পী হিসেবে প্রতিনিয়তই সে খুঁজে বেড়ায়, এবং সে সবসময় নতুনভাবে নিজেকে ভাঙতে চায়, এবং ভাঙার মধ্যে এক ধরনের বিশাল অ্যাডভেঞ্চার আছে, ভীষণ একটা রোমান্টিকতা আছে, এবং এই এই যাত্রার কোনো শেষ নেই, এই ভাববারও কোনো শেষ নেই। তো যাই হোক, এবার প্রদর্শনীতে যে আমি কথাগুলো বলেছি, সেটা নতুন কিছু ইমপ্লিমেন্টেশন নয়। সেগুলো আগেও আমি যেটা ভেবেছিলাম, যেটা আমার প্রথমে মনে হয় যে যারা আমার ছবি বেশ প্রায় 25-30 বছর আগে থেকে দেখছেন, তো সেই মানুষের সেই যে এক ধরনের যে মানসিক যে চৈতন্য বোধ কাজ করে মানুষের মধ্যে বিভিন্ন পর্যায়ে, হ্যাঁ, মানে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো, তো সেই জিনিসগুলো যেরকম আমার মধ্যেও কাজ করছে, আমি অন্যকে যে সেইভাবেও ভাবছি অনেক ক্ষেত্রে, অনেক সময় সেইভাবে ভেবেও কিন্তু আমি আমি আমার নিজেকে আমার ছবির মধ্যে প্রেজেন্ট করছি। তো যার জন্যই আমি যেরকম নিজেকে নিয়েও ভাবি, সেরকম আমি পারিপার্শ্বিকতাকে নিয়েও ভাবি, সমাজকে নিয়ে ভাবি, আমাদের সমাজের নানা স্তরের মানুষজনকে নিয়ে ভাবি, আমি গ্রামকে নিয়ে ভাবি, আমি শহরকে নিয়ে ভাবি। আমি যেরকম ছোটবেলাতে আমি গ্রামের পরিবেশে কিছুদিন অবস্থান করেছিলাম, আমার জন্মটা গ্রামে হয়েছিল, হ্যাঁ, মাঝে মাঝে গ্রামে যেতাম। আমার স্কুল এডুকেশন মানে আমার ঢাকাতেই, আমি পগজ স্কুলের ছাত্র, কিন্তু আমাদের কোনো ফেস্টিভ মানে কালচারাল অ্যাক্টিভিটিসে আমাদের মানে মাঝে মাঝে গ্রামে যেতে হতো, বা কোনো ছুটিতে, স্কুলের ছুটিতে বা বিভিন্ন সময় আমাদের গ্রামে যেতে হতো। তো সেই সময় আমার চাইল্ডহুড মেমোরিগুলোর মধ্যে সেই জিনিসগুলো কাজ করে। আবার যখন নাকি আমি ওল্ড টাউনে মানুষ হয়েছি, ওল্ড টাউনের খিড়কির মধ্যে বসে যখন ছোট্ট খিড়কি দিয়ে আমি আকাশটা দেখতাম, বা একটা গাছের ডাল দেখতাম, অথবা একটা কলা গাছের দোলনানি দেখতাম, কিন্তু বা গাছ মেঘের বিভিন্ন আকার দেখতাম ছোটবেলাতে, সেইগুলো কিন্তু একটা মনের মধ্যে ক্রিয়া করেছে। তো উইন্ডো ফর্মটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সেই কনসেপ্ট থেকে আসা, চাইল্ডহুড মেমোরি থেকে আসা, মানে থ্রু দ্য উইন্ডো, মানে উইন্ডো আমাদেরকে কতটুক ভিতরে নিয়ে যায়। উইন্ডোটা কিন্তু একটা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, কিন্তু একটা ভাবনা কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থাকে না, সেই উইন্ডোটা তখন উড়ে যায়, তবে ভাবনাটা কিন্তু একটা কল্পনার বিষাদ সিন্ধুতে চলে যাচ্ছে। তো ওই সবসময় ওই ওই মানে ওই জিনিসগুলো আমার ছবিতে আমি আনতে চেষ্টা করি আর কি, যে যেখানে আমি বদ্ধতা, আমি সেখান থেকে আবার নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করার যে আমার একটা আর্তি, আমার যে একটা ভীষণ ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে আমার শিল্পকর্ম। অবশ্যই। মইনুদ্দিন খালেদ, আপনার কাছে এই ছবির ভাষার কথা বলছিলেন রঞ্জিত দাস, ভাষাটা নিয়ে আসলে আমাদের মধ্যে এক ধরনের একটু বিচ্ছিন্নতা আছে। অনেক ক্ষেত্রে মনে হয় যে ছবির ভাষাটা বুঝি সবার ভাষা না, সেই জায়গাটায় একটা একটা সামগ্রিকভাবে আমাদের একটা আমার কাছে মনে হয় যে বোঝাপড়ার বা বোঝার একটা সমস্যা রয়ে গেছে পুরো দেশটার মধ্যে। এইটা নিয়ে নিশ্চয়ই আপনারাও এই প্রশ্নের মুখোমুখি সবসময় হতে হয়। আমরা আসলে ছবির ভাষার কথা যখনই বলি, যে ছবির মতো আমরা যেটা বলি, সেই ছবি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আমরা একটা ল্যান্ডস্কেপ দেখছি, এবং সেই ল্যান্ডস্কেপটার মধ্যে আমার যদি পরিচিত বিষয় থাকে, তাহলে আমি খুব সহজেই ভাবি যে এটা তো খুব সুন্দর করে এঁকেছে। এটা কিন্তু উপরিতলের বাস্তবতা, কিন্তু উপরিতলের বাস্তবতা চোখের কাছে খুব সহজেই ধরা পড়ে, এবং এটাকে আমরা গ্রহণ করে নেই। এখন এই চোখ কিন্তু আবার নিরীক্ষাধর্মী ছবিও দেখছে। এখন একজন শিল্পীর যাত্রাটা, তার কিন্তু অন্তর্গত একটা যাত্রা আছে বড়, এবং নিয়ত অন্তহীন নানান ধরনের সুখ দুঃখের সিঁড়ি তাকে পাড়াতে হয়।
এই নিয়ন্ত যাত্রাটার মধ্যে দিয়ে যখন সে যায়, গিয়ে যখন নিজের ছবিটাও সে আঁকে, তখন কিন্তু সে আর তার পরিচিত অবয়বটাকে খুঁজে পায় না। আপনি যে অটুট একটা অবয়ব আছে, সবচেয়ে খারাপ হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি, নিঃসন্দেহে, যেখানে কিছু নেই। এবং পৃথিবীর বেশিরভাগ ছবিতে আপনার প্রিয়জন যদি আপনাকে হাসতে বলে আপনি হাসবেন না, কিন্তু বেশিরভাগ ছবিতে যে মানুষ হাসছে, এই বেশিরভাগ ছবিতে তাকে হাসিয়েছে একজন ক্যামেরাম্যান, এবং সে স্বতঃস্ফূর্তভাবে হাসেনি। এবং পেন্টিংসে যে জিনিসটা ঘটে, যে অন্তর্লোক উন্মোচন করতে চান, যখন একটা পোর্ট্রেট আমি এঁকে ফেলি, এটা তো আমার নিরীক্ষা পর্ব শেষ, আমি জানি যে সাদৃশ্য, বস্তু সাদৃশ্য, আমি এটা এঁকেছি, এটা আমার মুখ, কিন্তু এই সাদৃশ্য তো আমি নয়, আমার মধ্যে তো অনেক আমি লুকিয়ে আছে। সেই আমিগুলোকে আমি কিন্তু খুঁড়ে খুঁড়ে বের করতে চাই, এবং এই আমিগুলা খুঁড়ে বের করার মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটে। এবং বিষয়টা কীরকম, যে আপনি যেই জায়গা থেকে বলছেন যে ভাষাগত জটিলতা, ভাষাগত জটিলতা তৈরি হওয়ার অনেক কারণ আছে। দুটা কারণ আমি বলি। একটি বড় কারণ হচ্ছে যে আমরা যত না অক্ষর, নিরক্ষর বা অনক্ষর প্রধান সমাজে বাস করি, তার চেয়ে বেশি আমরা দৃশ্যান্ধ, দৃশ্যকে দেখি না। কারণ হচ্ছে দৃশ্য দেখার অভিজ্ঞতাটা আমাদের খুব কম। এটার কারণ হচ্ছে যে আমরা ছবির সঙ্গে জীবনযাপন করি না, যে অর্থে আমরা গল্প, উপন্যাস, কবিতার সঙ্গে যতটুকু জীবনযাপন করি। অথচ গল্প, উপন্যাস, কবিতা কতগুলো সাইন দিয়ে লেখা, অক্ষর, এই অক্ষরগুলো দিয়ে পাঠ করা আমরা শিখি, কিন্তু যেটা ছবি সেটাকে আমরা দেখি না। এখন অক্ষরগুলো দেখতে দেখতে আপনি দেখেন, আজকে একজন শরৎচন্দ্র পড়ার লোক রবীন্দ্রনাথ পড়তে পারছে না, কিন্তু যতই অক্ষর জ্ঞান সম্পন্ন, রবীন্দ্রনাথ পড়ার লোক জীবনানন্দ দাশে ঢুকতে পারছে না। কত কঠিন হচ্ছে, অনেক জানা সত্ত্বেও। এক ধরনের বিশেষজ্ঞ না হয়ে উঠলে, এক ধরনের অভ্যাস করে না উঠলে শরৎচন্দ্র থেকে আপনার জীবনানন্দ দাশে আসতে পারবেন না। ঠিক ছবির ক্ষেত্রেও কিন্তু তাই। ওই যে ছবির মতো ছবি, পটে আঁকা ছবি, ওই ভাষার মধ্যে কিন্তু আমরা আটকে আছি, আমাদের চোখ কিন্তু অভিজ্ঞতা অর্জন করেনি। দ্বিতীয় কারণ হচ্ছে যে একটি দেশে যখন স্থায়ী, আধুনিক বা সমকালীন সংগ্রহের শালা থাকবে, সেই সংগ্রহশালা যদি একটা প্রতিনিয়ত মানুষ দেখতো, তাহলে সে দেখেই বলতো এইটা জয়নুল, এইটা কামরুল, এইটা সুলতান, এইটা সফিউদ্দিন, এইটা শাহাবুদ্দিন, এইটা রফিকুন নবী, বলতে পারতো। কিন্তু সেই সুযোগটা কিন্তু এই দেশের শিশুদের হচ্ছে না। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের ঐতিহ্যের কাছে যখন যাই, আমরা কিন্তু আমাদের নতুন প্রজন্ম থেকে প্রজন্ম যে যাচ্ছে, তাদের কয়জনকে আমাদের ঐতিহ্য চেনানোর জন্য আমরা জাদুঘরে নিয়ে যাচ্ছি। জাদুঘরে তো একটা বড় সংগ্রহ আছে, বড় ঐতিহ্য আছে আমাদের, মূর্তি, ভাস্কর্য বলেন, মসজিদ মন্দিরের নকশা বলেন, নানান উপাদান আছে। সেইটার মধ্য দিয়ে আমরা কিন্তু ওই দৃশ্যগতভাবে পাঠ করা যায়, দৃশ্য পাঠটা হয় না আমাদের। ওই পাঠটা যদি আমরা করতাম, তাহলে আমরা পরম্পরাটা বুঝতাম, বিবর্তনটা বুঝতাম, এবং তখন বুঝতে পারতাম আমরা যে ঠিকই তো, ছবি শুধু ছবির মতো হবে কেন, ছবি তো আমার মনে যে কত রকম প্রশ্ন আছে, সেগুলোর উত্তর তো এই ছবিতে আছে, সেই উত্তরটা সে পেয়ে যেত। এটা হচ্ছে বড় সমস্যা, যে আমাদের ছবির ভাষাটার ব্যাপারে আসলে আমরা একটু উদাসীনই থাকি, সেই জন্যই ভাষাটা আমাদের কাছে দুর্বোধ্য অথবা অচেনা মনে হচ্ছে। না, এখানে যেহেতু একটা জিনিস বুঝতে হবে জাহিদ, সেটা হচ্ছে যে যদি ভাষা আমার যদি কবিতা দিয়ে হতো, তাহলে তো আমার ছবি আঁকার দরকার ছিল না। এখন ভাষার কথা যখনই আমি বলছি, একটা লাল কি আচরণ করে, নীল কি আচরণ করে, আমি কিন্তু তখন রঙের উপর নির্ভরশীল। রং কিন্তু সেখানে স্বয়ম্ভূ। রঙে একটা লাল আপেল, একটা লাল ফর্ম, কিংবা একটা কতখানি লাল, এক প্রস্থ লাল, আমি সেই লালটুকু দেখি। দেখেন, আপনি লক্ষ্য করেন, মানুষ কিন্তু রঙই খোঁজে। একটা লোক যখন আপেল কিনতে যায়, আপেলের যেই জায়গাটুকু লাল, দোকানদার সেই জায়গা লালটুকু দেখায়, কিন্তু যে লোকটা কিনতে যায় সে ওটা ঘুরিয়ে দেখে পেছনেও লাল আছে কিনা। তার মানে সে কি খুঁজছে? লাল খুঁজছে। কারণ রং দিয়ে সে কিন্তু জাজ করছে। পৃথিবীটা কিন্তু রঙেরই ভুবন, অনেক রং মানে অনেক রকমের আলো। এবং এই কথা বলে যখন আমি ছবির কাছে নিয়ে আসবো, তখন কিন্তু সে চট করে বুঝে যাবে যে দেখে দেখে আঁকা তো এটা না। আমার অভিজ্ঞতার মধ্যেও কিন্তু পুরো রূপ আমি আঁকিনি। যতটুকু সবুজ আমরা দেখেছি, ততটুকু সবুজ পাতা দেখিনি। যতটুকু আমি লাল দেখেছি, ততটুকু আমি খুঁটিয়ে কৃষ্ণচূড়া দেখিনি। এবং এই জন্য রঙের পাঠটার সঙ্গে আমাদের শিক্ষা জগতে শিক্ষাগতভাবে অনেক কিছু বলার দরকার। সেই বিষয়গুলিও একটু কথা বলবো আজকে। একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছি। আজকের বাংলাদেশের নিচে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রঞ্জিত দাস, কাজের ক্ষেত্রে বিশেষ করে প্রদর্শনী করা, এই সুবিধাগুলি এখন কেমন দেখছেন? এবং যদি একটু, যেহেতু অনেক লম্বা সময় ধরেই আপনি কাজ করছেন, যদি একটু আগের সঙ্গে এখনকার তুলনামূলক চিত্রটাও ধরেন যে আমরা কোন দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে।
কাজের ক্ষেত্রে বা প্রদর্শনীর ক্ষেত্রে এখন যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আমি মনে করব একটু সীমিত মনে হয়। কারণ যে পরিমাণে শিল্প চর্চা আমাদের দেশে হচ্ছে বা শিল্পীরা বেরোচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তার জন্য তাদের একটা শিল্পী কি চায়, তার শিল্পকর্মকে সবার মাঝে প্রদর্শন করে তিনি দেখবেন যে তার শিল্পকর্মটা কোথায়, কে কি বলছে তার শিল্পকর্ম নিয়ে, এটা এটা একটা ব্যাপার আছে। তো সেই সুযোগগুলো ধরেন আগে ছিল একটা অল্প পরিসরের ব্যাপার, এখন অনেক বড় পরিসর হয়ে গেছে। সেইভাবে তুলনামূলকভাবে আমার মনে হয় যে এখন আমাদের দেশের গ্যালারির যে সংখ্যাগুলো সেগুলো একটুখানি আরো হওয়া উচিত, বরং কমে গেছে একটু, বরং কোথাও কোথাও বন্ধ হয়ে যাচ্ছে আর কি। কোনো হয়তো এটা কোনো ব্যবসায়িক ব্যাপারও হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে অনেক কারণও হতে পারে, সেটা আমার কথা নয়। আমার কথা হচ্ছে যে যে আমরা যারা আছি, ছবি আঁকছি, হয়তো আমরা একটু সুযোগ পাচ্ছি একটু কম বেশি, বা পরিচিত, বা আমরা আমাদের কিছু কিছু শিল্পীদের এক্সিবিশন হলে তাদেরও প্রফিট হবে, বা সবারই একটু হবে। কিন্তু যারা নাকি প্রমিজিং ভালো ছবি আঁকছে অনেকেই, কিন্তু সেই সুযোগটা আমাদের একটু ভাবতে হবে আসলে, এবং তাদের নিয়ে ভাবারও প্রয়োজন আছে। কারণ আমরাই তো সব না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে, উত্তরসূরিরা যারা আসছে, তাদেরকে নিয়ে যদি আমরা এখন না ভাবি, তবে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। এবং আমাদের শিল্পকলার চর্চাটার ক্ষেত্রেও আমরা কিন্তু একটা বিশাল একটা দোদুল্যমান অবস্থায় পড়ে যাব। তো আগে যে সুবিধাগুলো ছিল, যে আগে এমন গ্যালারি ছিল যারা পয়সা দিত আমাদের, আমরা ছবি প্রদর্শন করতাম। অনেক অনেক ইনস্টিটিউট ছিল, আলিস ফ্রাসেসের কথা আপনি জানেন। এখন আলিস ফ্রাসেসকে পেমেন্ট দিয়ে প্রদর্শনী করতে হয়। এখন কথা হলো যে অত সময়ের অনেক পরিবর্তনের জন্য এগুলো আসবেই, এই ঢেউগুলো আসবেই। এই ঢেউগুলো মেনে নিয়েই আমার মনে হয় যে আমাদের ভাবার ব্যাপার আছে, আমাদের অনেক ভাবার ব্যাপার আছে। এটা খালেদ ভাই বলতে পারবেন যে আমাদের কিভাবে এগিয়ে গেলে, এবং কিভাবে আমরা যারা শিল্পবোদ্ধা বা যারা নাকি পৃষ্ঠপোষকতা করছেন আমাদের দেশের, তাদের কিরকম ভাববার ব্যাপার আছে। এইখানে আসলে আমি একটু তাহলে বলি। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটায় জানতে চাই, অনেকগুলি অর্থনৈতিক যতগুলি ইন্ডিকেটর আছে সবকিছু পজিটিভ, আমরা এগিয়ে যাচ্ছি যদি 20 বছরের সঙ্গে আমরা তুলনা করি। শিক্ষায় আমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছি, যেগুলি হয়তো শিল্পকলার চর্চার ক্ষেত্রে অনেক বেশি মানে সুবিধাজনক অবস্থায় যাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে আসলেই গ্যালারি কমে যাচ্ছে, চর্চাগুলি কমে যাচ্ছে। মানুষ সেখানে, মানুষের সঙ্গে গ্যালারিতে তো এক ধরনের আদান প্রদান হয়, প্রদর্শনীতে গিয়ে দর্শকরা কি বলছেন, শিল্পীর সঙ্গে তাদের যে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হয়, সেটাও কিন্তু একটা নতুন নতুন শিল্পের রসদ যোগান করে। এই সবকিছু মিলে আর কি আপনার কাছে জানতে চাই যে এই চিত্রটা এখন কেমন? এই চিত্রটা একদম সাম্প্রতিক কালের কথা বলতে গেলে কিছুটা অধোগতি, খুব গতিটা একটু মন্থর হয়ে গেছে। আর আমাদের দেশে অনেকেরই ধারণা যে বাইরের লোক ছবি কেনে, আসলে তা নয়। আমাদের এখানে যে শিল্পের সংগ্রাহক তৈরি হয়েছে বা শিল্পের ক্রেতা, তারা কিন্তু মূলত এই দেশেরই মানুষ। এবং যে সংগ্রাহকরা আছেন, এমন সংগ্রাহকও আছে যার বয়স 30-এর কোঠায় এবং তার বহু ছবি আছে। একজন সংগ্রাহক আরেকজন সংগ্রাহক তৈরি করে, কিন্তু একজন যে আমি এরকম ছবি কিনছি তুমিও কেন, যেহেতু তোমার টাকা আছে ছবিটা থেকে যাবে। এখন আমাদের এই ছবির ব্যবসাটা জমে উঠেছে গত শতকের 90-এর দশকে মূলত। আজকে হয়তো 25, 26, 27 বছরের মধ্যে বহু কোটি টাকার বিক্রি হয়েছে, অথচ এই 25, 26 বছরের আগের 50 বছরে হয়তো 1 কোটি টাকার ছবি বিক্রি হয়েছে। এরকম পার্থক্যটা এত বেশি। এটা কেন হলো? এটা হওয়ার বড় একটা কারণ ওই যে আমাদের সার্বিক বিকাশের পরে একটা উদ্বৃত্ত ছাড়া ছবি কেনা খুবই মানে সামান্য দু একজনের রুচিশীল মানুষের একটা আগ্রহের ব্যাপার থাকতে পারে, তা নাহলে মানুষ সাধারণত এটা কিনতে পারবে না। এটা যে মূল্য, তখন তার থাকা খাওয়ার সমস্যা যেখানে, সেখানে ছবি কেনার কথা না। তো এই নতুন যে বায়ার গোষ্ঠী বা ক্রেতা সমাজ তৈরি হয়েছে ছবির, এই সংগ্রাহক বা ক্রেতা যাই বলি, এরা একটা হিসেব হচ্ছে যে কিছুটা ওদের যা দরকার সেটাকে তারা মনে করছে যে আমাদের হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে যাওয়া যেটা আমরা বলি আর কি। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যারা
ধনিক শ্রেণী শিল্পপতি এদের পরবর্তী প্রজন্মটা অনেক বেশি বিদেশমুখী হয়ে গেছে। দেশের ছবি কিনে তার বাবা যেভাবে বা তার দাদা যেভাবে ভেবেছিল যে আমি বাংলাদেশের ছবি কিনবো, আমার বাসায় দুইটা ছবি থাকা মানে আমার বাসাটা একটা চারুশীল হয়ে গেল, একটা শৈল্পিক মাত্রা পেল, সেই ভাবনাটার মধ্যে পরবর্তী জেনারেশন যাচ্ছে না। কারণ ধনিক গোষ্ঠীর লোকজনরা সাধারণত কিছুটা সংস্কৃতি থেকে, দেশজ সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার কাছে ওই ছবির কদর থাকছে না ওইভাবে। এটাও একটা বড় কারণ। আমাদের 30-এর কোঠায় যেই বায়ার, তারও সন্তানটি দেখা গেলো যে বিদেশে পড়তে চলে যাচ্ছে এবং অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে ছবি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, বায়ারের মধ্যে আবার বায়ার তৈরি হচ্ছে। কেমন, যেমন বাংলাদেশের আপনি যদি দেখেন কৃষ্টি বা সজবিতে এখন কিন্তু বাংলাদেশের অনেক ছবি অকশনে উঠছে এবং এখানে সুলতান আছে, এখানে কামরুল হাসান আছে, এখানে জয়নুল আবেদিন আছে এবং আরেকটা গোষ্ঠী তৈরি হচ্ছে যারা এইখান থেকে ছবি নিয়ে গিয়ে ওই অকশনে বা বাইরের মার্কেটে গিয়ে এটাকে প্রমোট করছে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে এইখানে যে পুঁজিটা, আমরা যেটাকে চারু পুঁজি বলি আমাদের ভাষায়, যে সেই চারু পুঁজিটা কিন্তু রোল করছে না, থেমে আছে। চারু পুঁজির পেছনে যে একটা বিজনেস মডেল থাকা দরকার, পৃথিবীর অন্যান্য জায়গায় যেগুলি সফল হয়েছে সেগুলিও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেটা বলা যায় যে এজেন্ট থাকা, এবং এজেন্টরাও কিন্তু অনেক সময় ক্রেতা তৈরি করে, একটা 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 পরিবেশ তৈরি করে এবং নতুন ক্রেতা বা আগ্রহীদেরকে তারা নানানভাবে ছবিটা কিনতে সহযোগিতা করে। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষের চিন্তার ভিতরে আপনি একটা জিনিস এটা কি সেইটা বুঝে একজনে হয়তো কেনে, একজনে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়। সেই জায়গাগুলো একটা সমস্যা হচ্ছে কি, আমি বলি, শিল্পী, শিল্প সমালোচক, গ্যালারিম্যান এবং শিল্প সংগ্রাহক এবং শিল্প ক্রেতা, আমরা সব এই যে একটা বাতাবরণ, সেই জিনিসটাকে আমরা জিয়ে রাখতে পারিনি। এটা একটা বড় সমস্যা তৈরি করেছে। ওই বিষয়টা জিয়ে রাখলে একটা গ্যালারির কিন্তু একটা প্রেস্টিজ তৈরি হয়ে যায় যে অমুক গ্যালারিতে এই ছবি হচ্ছে, আমি কিনতে যাব। সেই জিনিসটাকে আমরা ধরে রাখতে পারিনি। কারণ ওই যে আপনি যেটা বললেন যে আমরা ক্রেতাদেরকে ওইভাবে তৈরি করতে পারিনি। যে ছেলেটি আজকে 20-25 হাজার টাকায় ছবি বিক্রি করছে বা 50 হাজার টাকায় ছবি বিক্রি করেছে, একজন সমঝদার কিন্তু বুঝতে পারেন যে তার এই ছবিটি 10 বছর পরে এটার দাম হয়ে যাবে 10 লক্ষ টাকা। কারণ হচ্ছে তার প্রতিভার স্ফুরণ দেখা যাচ্ছে। সুতরাং ওই বাতাবরণটা তৈরি হয়নি বলে আর্ট ক্রিটিক, গ্যালারিম্যান সবাই মিলে বলছে না যে এই ছবি ভালো হচ্ছে। এখন তো আপনি 25 হাজার টাকা কিনতে পাচ্ছেন এবং এটা আপনি রেখে দিলে দাম বাড়বে। এটা হচ্ছে বিক্রির দিক। আরেকটা দিক হলো যে একজন ভাবলো যে আমি যদি এই নবীন শতকের শিল্পের কি বৈশিষ্ট্য এবং নতুন কারা তৈরি হলো তাদের সংগ্রহ ছাড়া আমার সংগ্রহটা পূর্ণ হবে না, তাহলেও কিন্তু খুঁজে খুঁজে দেখে এরকম করবেন। এবং গ্যালারি যদি অ্যাক্টিভ থাকতো, শিল্প সমালোচক অ্যাক্টিভ থাকতো বা ওই বাতাবরণটা তৈরি হতো, তাহলে বলতো যে আপনি ওখানে যান, চারুকলার জয়নুল গ্যালারিতে এরকম একটা ছেলে এক্সিবিশন করেছে, খুব সস্তায় কিনতে পারবেন ছবি। ওই চেইনটা কিন্তু আসলে আমাদের তৈরি হয়নি। হঠাৎ করে টাকাটা এসছে, বিক্রি হয়েছে, আবার সেইটা পূর্ণতা পেয়ে গেছে যে আমার ছবি হয়ে গেছে, আমি আর কিনবো না। এই ব্যাপারটা ঘটে গেছে এবং সারা পৃথিবীতেই কিন্তু অনেক জায়গায় গ্যালারি বন্ধ হয়ে গেছে, সব জায়গাতেই কিন্তু ঘটনা ঘটেছে। ফলে এই জায়গাগুলি থেকে আসলে আমাদের আরেকটু নিজেদের প্রস্তুতিও অনেক বাড়ানো দরকার। এটা শিল্পের স্বার্থেই খুব বেশি। অনেক ক্ষেত্রে একটু নেগেটিভলিও দেখা হয় যে শিল্প নিয়ে ব্যবসা, সেইটার থেকে আমাদের সরে আসা অনেক বেশি প্রয়োজন বলে মনে হয়। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইবো যেটা ওই যে নতুনদের কথা বলছিলেন। নতুনদের বলতে আমি একদম কচি, যারা শিশু, তাদের কিভাবে দেখছেন? আপনি নাতির কথা বললেন যে ইন্সপায়ার্ড হয়েছেন, কিন্তু ওদেরকে আসলে শিল্প চর্চার কি জায়গায় রেখে যাচ্ছেন আপনারা, সেইটাই একটু জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রঞ্জিত দাস, এই আগামী প্রজন্মের কথা জানতে চাচ্ছিলাম যে এখন যেভাবে শিল্প চর্চা হচ্ছে সাধারণভাবে আমাদের স্কুল কলেজে, আমরা জানি স্কুলে অন্তত 8ম শ্রেণী পর্যন্ত চারুকলার পাঠের একটা ব্যবস্থা আছে, কিন্তু সেটা মানে যথাযথভাবে হচ্ছে কিনা শিল্পী হিসেবে আপনার কি মনে হয়? যথাযথভাবে হচ্ছে কিনা সেটা আমি অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা আসলে ব্যাপারটা হলো যে আমি আসলে টিচার্স ট্রেনিং কলেজে আমি পড়িয়েছি, এটা ঠিক, এবং আমি হায়ার সেকেন্ডারি যারা টিচার, আর্টের টিচার, সেই টিচারদের সাথে আমার আদান প্রদান হয়েছে, তাদের অনেক কিছুই, তাদের ট্রেনিংও হয়েছে আমাদের বিএডে। আর পিটিআই একটা আছে যেটা নাকি
সেখানেও আপনার কিছু ইনস্ট্রাক্টর আছে যারা আর্টের লেসন দেয় প্রাইমারি টিচারদের। তো আমার মনে হয় যে এখানে কিছুটা ফারাক, কিছুটা ব্যাপার আছে, একটু একটু গ্যাপ আছে মনে হচ্ছে আর কি, মনে হয় আর কি যে একটা ট্রেন্ড শিক্ষক তৈরি করতে গেলে যে ওরকম দক্ষ প্রশিক্ষণ বা প্রশিক্ষকের দরকার, সেটা আমাদের বোধহয় অভাব। মঈনুদ্দিন খালেদ, এখানে আমি একদম প্রাথমিকের উদাহরণ দিয়েই বলতে চাই, আমাদের এখানে অনেক বেশি ফর্মের দিকে জোর দেওয়া হয়। আম আঁকতে বলা হয়, কলা আঁকতে বলা হয় আনারস ক্লাস আঁকতে বলা ওয়ানের ছাত্র ছাত্রীদেরকে, কিন্তু সেখানে রং নিয়ে তারা যে খেলবে সেই জিনিসটা আমরা পাঠ্যক্রমের মধ্যে রাখি না। এইটা কিভাবে দেখছেন, বা এটা আসলেও কোনো? এটার বড় সমস্যাটা হচ্ছে যে আমরা যখন স্কুল পর্যায়ে আর্টের বিষয়টাকে নিয়ে আসলাম কারিকুলামে, তখন আমরা শেখানোর জন্য যেই বললাম যে এটা ভারসাম্য তৈরি করবে, এই গোল আঁকলে এটা এরকম দেখা যাবে, এই পুরো ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে গিয়ে পশ্চিমের একটা ভাষা, যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এইটা আমাদের হওয়া উচিত কিনা, এটা একটা বড় প্রশ্ন। একদমই উচিত নয়, কারণ শিশু তার রং দিলে সে নিজেই আঁকতে থাকে। একটা শিশু যখন আঁকে, আপনি লক্ষ্য করে দেখবেন সে একটা জিনিস বললো যে আমি এটা এঁকেছি, কিন্তু আপনি কিন্তু খুঁজে পাবেন না, কিন্তু তার কল্পনার মধ্যে এটা আছে, এখানে আকাশ আছে। তার বাবা আঁকলে, মা আঁকলে বাবা মাকে বোঝা যায় না, কিন্তু আপনি যদি খুঁটিয়ে দেখেন তার অবজারভেশন তো তার বাবা বা মা এরকম দেখতে, বাবা মাকে যেরকম আগে, বা চাচি ফুপি যাকে আঁকুক। এখন আমাদের এখানে আপনি লক্ষ্য করে দেখবেন বিগত 20-25 বছরে যত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, যত বেশি শিশুরা ছবি আঁকছে, ইতিপূর্বে কিন্তু ছবি আঁকতো না। এবং আমি অনেকগুলোতে গিয়েছি, যেতে হয়, এবং গিয়ে দেখেছি যে সব শিশুই প্রায় একই রকম ছবি আঁকছে, কল্পনা নেই। কারণ হচ্ছে তার শিশু মন নেই, শিশু মনকে বেদখল করেছে বা দখল করেছে ওই শিক্ষক এবং ওই স্কুলটি, যে স্কুল ছবি আঁকা শেখায়। এবং একই প্যাটার্নের ছবি দেখতে পাবেন, আমরা জাজমেন্টে গিয়ে দেখি যে এটা কি, শিশু মন নাই। অথচ এই যে শিশু যখন নিজের ফুর্তিতে আঁকবে, তাকে রং দিলে সে আঁকবে, এবং তাকে দেখা গেল যে আমি যে রঙের বাস্তবতার কথা বলছি সেই বাস্তবতায় সে যাবে না, সে নিজের মতো করে আঁকতে চেষ্টা করবে। সেই জিনিসটার কাছে শিশুকে শিশুর মতো স্বতঃস্ফূর্ত করে আমরা আঁকতে দেওয়ার স্পেসটা তৈরি করা উচিত। আমাদের এরকম হওয়া উচিত না যে ও প্রথমেই একটা আনারস আঁকতে পারলো কিনা, প্রথমেই একটা হ্যারিকেন আঁকতে পারলো কিনা, এইটার মধ্যে, বা একটা আম আঁকতে পারলো কিনা, এইটার মধ্যে না গিয়ে তাকে সাদা কাগজ আর রং পেন্সিল ছেড়ে দেওয়া উচিত। এবং ওইটা আঁকতে আঁকতে কিন্তু তার কল্পনাটাকে সে প্রসারিত করতে পারবে। এবং বলে যে তোমার এটা হয়নি, কোনোদিন কোনো শিশুকে অন্ততপক্ষে ছবি আঁকার ক্ষেত্রে বলা যাবে না যে তোমার এটা হয়নি। সে এখানে কিন্তু ক বা এ বা এবিসিডি লিখছে না, এখানে কিন্তু সে ছবি আঁকছে। হয় নাই টয়নি এটা বলা যাবে, তুমি এটা ঘুরিয়ে আঁকো। বারবার শিশুর কবজির উপর একটা দক্ষ শিক্ষকের কবজি চেপে ধরে আছে। এখানে একটা বিকাশের বড় অন্তরায় বলে আমি মনে করি। শিশুর কবজিকে শিশুর মনের সঙ্গে সম্পর্কিত থাকে যেন, এটি হচ্ছে। এখানে আমার মনে হয় যে এই যে কিছু আমাদের যে অভিভাবকদের একটু মানে আমি মনে করব যে তাদেরও একটু ভাবার ব্যাপার আছে। তারাও খুব, যখন নাকি কোনো কম্পিটিশন হয়, তখন কিন্তু তারা ভাবে যে আমার শিশুটা ঠিক প্রপোর্শনেটলি একে আঁকতে পারছে কিনা, একটা ফিগার আঁকতে পারছে কিনা, জিনিসটা অনুকরণের দিকে একদম পুরোপুরি। ব্যাপারটা হচ্ছে যে যারা জাজ করতে যাচ্ছে তারাও আবার দেখছে যে আসলে বঙ্গবন্ধুর ছবিটা বঙ্গবন্ধুর মতো হলো কিনা, ঠিক মতো কত পার্সেন্ট বঙ্গবন্ধু হয়েছে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, একদমই ভুল ধারণা। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি দেখবো যে আমার বয়সের তুলনাতে ও কতটুকু আঁকতে পারার ক্ষমতা রাখে, তাই না? সেই বিচারটা যদি একটা বিচারক যদি না করতে পারে, এবং তবে একটা অসুবিধা হয়ে দাঁড়ায় কি, দেখা যাচ্ছে যে সে কপি করে গেল, এবং কপির তো কোনো ভাব নেই, অ্যাকচুয়ালি কপি। তো যার জন্য ওই অভিভাবকরা আমরা তাদের চাপিয়ে দিচ্ছে কল্পনার জগৎটাকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।